৬২ নম্বর এপিসোডে তোমাদেরকে স্বাগত। আমি অনির্বাণ তোমাদের সাথে। গতকাল ছিল ২৫শে ডিসেম্বর, মানে বড়দিন। তাই জন্য প্রত্যেককে বড়দিনের শুভেচ্ছা, যদিও বিলেটেড উইশ করছি আমি, কারণ গতদিন বুধবার ছিল। বুধবার করে তো বুধবারের কোনো এপিসোড আসে না, তাই আমাকে বৃহস্পতিবার এই উইশটা করতে হলো একদিন বাদে। আজকে কিন্তু একটা দারুণ ঘটনা রয়েছে। একটাই ঘটনা, কিন্তু দারুণ ঘটনা। শুনে খুব ভয় লাগবে তোমাদের, এইটুকুনি আমি বলতে পারি, গায়ে কাঁটা দিতে পারে। আজকের ঘটনা পাঠিয়েছেন সৌরভ চক্রবর্তী। সৌরভ চক্রবর্তী আমাদেরকে মেল করেছেন ঘটনা। সৌরভ লিখছেন, হ্যালো অনির্বাণ, আমি সৌরভ চক্রবর্তী। এই প্রথমবার তোমাকে ঘটনা পাঠাচ্ছি। ২০২০ ডিসেম্বর আমার দিদির বিয়ে হয়। দিদি সম্পর্কে আমার মামার মেয়ে। যেহেতু আমি একজন জব পারসন, তাই কোনোভাবে অফিসে বুঝিয়ে ১ সপ্তাহ ছুটি নিয়ে মাকে নিয়ে মামার বাড়ি চলে যাই। দিদির বিয়ে ছিল। মামার বাড়ি দোতলা বাড়ি, বেশ কয়েকটি ঘর, মানে থাকার কোনো অসুবিধা নেই। মামির বাপের বাড়ি থেকেও লোকজন এসেছিল, পাড়ার লোকজন, প্রতিবেশী। বিয়ে, বউ ভাত, এই সমস্ত কিছু সঠিকভাবে শেষ হলো। মামার বাড়ি গ্রামে। সেই ছোটবেলায় আসতাম পুজোর ছুটিতে, গরমের ছুটিতে, এসে বেশ কয়েকদিন কাটিয়ে তারপর বাড়ি ফিরতাম। বড় হওয়ার পর এত বছর পরে আসলাম, গ্রামের মায়াটা যেন আর কাটতে পারলাম না। অগত্যা আরও ১ সপ্তাহ থেকে গেলাম। চাকরি গেলে যাক, গ্রামের আশপাশ ভালো করে ঘুরবো, নিরিবিলিতে একটু সময় কাটাবো, এই যা। আসি আসল ঘটনায়। দিদির বিয়ে হয়ে গেছে। দিদির শ্বশুর বাড়ি চলে যাওয়ার পর বাড়িও ফাঁকা। যারা আত্মীয়রা এসেছিল সবাই প্রায় যে যার মতো বাড়ি চলে গেছে। একদিন কি হয়, দিদির ঘরটা যেহেতু ফাঁকাই ছিল, আমি ডিনার সেরে দিদির ঘরে একাই শুয়েছিলাম। তখন সবাই মাত্র রাত ১০টা। শুয়ে শুয়েই ভাবছিলাম, এত নিরিবিলি, এত নিস্তব্ধতা, এত শান্তি আমাদের শহরে কোথায়? বিয়ের কয়েকটা দিন কিভাবে যে কেটে গেল ধরতেই পারলাম না। সব সময় বাড়িতে একটা জমজমাট পরিস্থিতি। তখন তো আবার অনেককে ঠিকমতো চিনতেও পারছিলাম না। সেই কোন ছোটবেলায় এসেছিলাম এখানে শেষবার। সব কিছু যেন একেবারে পাল্টে গেছে। ঝিঝি পোকার ডাক, দূরে একটা দুটো পেঁচার ডাক একদম স্পষ্ট শোনা যাচ্ছিল। পুরো বাড়িটা একেবারে কোনো হরর সিনেমার প্লটের থেকে যেন কম যায় না। আমার ব্যাগে সিগারেট রাখা ছিল, সেখান থেকে একটা সিগারেট বের করে সিগারেটটা ধরিয়ে ঘরের জানালাটা খুলে জানলার পাশে বসে বান্ধবীকে ফোন করলাম। তখনও বোধহয় ওর সঙ্গেই আমি কথা বলছিলাম। ঘরের লাইটটা অফ ছিল, তাই বাইরের ঘরে যেই 0 পাওয়ারের লাইটটা জ্বলছিল, ওটার আলো ঘরের দরজার নিচ থেকে ঘরের ভেতরে আসছিল। আমার চোখ গেল ঘরের দরজার ওই একদম নিচের দিকে। হঠাৎ দেখলাম কেউ একটা হেঁটে গেলে যেমন দেখাবে ঠিক তেমন দুটো পায়ের ছায়া যেন হেঁটে বেরিয়ে গেল দরজার বাম দিক থেকে ডান দিকে। আবার আস্তে আস্তে ডান দিক থেকে বাম দিকে এসে ছায়াটা এক জায়গায় দাঁড়িয়ে পড়ল। হয়তো কেউ বাথরুমে যাবে বলে উঠেছে। যা, আমার এত ভেবে কাজ কি। আমি আবার জানালা থেকে বাইরের আকাশের দিকে তাকিয়ে বান্ধবীর সঙ্গেই কথা বলতে থাকি। আর একই সঙ্গে ওই কৌতূহলবশত যেমনটা হয় আর কি, বারবার চোখ যাচ্ছিল ওই দরজার নিচের দিকে। যাই হোক, বেশ কিছুক্ষণ বান্ধবীর সঙ্গে কথা বলার পর আমি জানালাটা আবার বন্ধ করে খাটে এসে শুয়ে পড়েছিলাম। ঘুম আসছিল না বলে শুয়ে ফোন ঘাঁটছিলাম। ওই ফোন ঘাঁটতে ঘাঁটতে ফোনের যে সাউন্ড, ওই সাউন্ড ভেদ করে একটা স্পষ্ট শব্দ আমার কানে এলো। মনে হচ্ছে বাইরে কেউ একটা দেয়ালে কোনো হাতা, খুন্তি বা চামচ দিয়ে বাড়ি দিয়ে এই শব্দটা করছে। আর কৌতূহল না ধরে রাখতে পেরে আমি উঠলাম। উঠে গিয়ে দরজাটা খুলে বাইরে উকি দিয়ে দেখলাম কেউ নেই, আর শব্দটা বন্ধ হয়ে গেছে। কোনো ইঁদুর টিঁদুর হবে হয়তো রান্নাঘরে। আমি আবার খাটে এসে শুয়ে পড়েছি।
আবার ওই টুং টুং শব্দটা শুরু হয়ে গেল। এই কদিন রাতে করে মা আর দিদার সঙ্গেই শুতাম, তাই ঘুমটাও অনেক আগেই চলে আসতো। ভেবে আবার ফোনটা ঘাঁটতে শুরু করলাম। অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পর মাঝরাত, এইবার ঘুম পাচ্ছে। ঘুমোতেই যাব, অমনি দরজায় টক করে একটা টোকা পড়ল। আবার একটা টোকা পড়ল। দুবার দরজায় ঠক ঠক শব্দটা শোনা মাত্রই আমার ঘুমটা কেটে গেল। দরজার নিচে তাকিয়ে দেখলাম দুটো পায়ের ছায়া। নিশ্চিত হলাম কেউ একটা একেবারে দরজার একদম ওপারেই দাঁড়িয়ে রয়েছে। ইতিমধ্যে আবার একটা টোকা। দরজা না খুলে আমি আবার ভেতর থেকেই আওয়াজ দিলাম, কে? কেউ কোনো সাড়া দিল না। উল্টে দরজার নিচের দিকে তাকিয়ে দেখলাম যে দাঁড়িয়ে ছিল সে আবার চলে গেল। খানিকটা অবাক হয়ে খাটে কিছুক্ষণ বসে রইলাম। আমার এইবার কেমন একটা ভয় লাগতে শুরু করলো। ঘুম তো তখন একেবারে উড়ে গেছে বললেই চলে। তার ঠিক ওই একই সময় আমার আবার টয়লেট পায়। অগত্যা উঠে গিয়ে দরজা খুলে বাইরে বের হলাম। আশপাশটা পুরোই নিস্তব্ধ। বারান্দায় শুধুমাত্র একটা 0 পাওয়ারের আলো জ্বলছে। ওই আলোতেই আশপাশটা দেখা যাচ্ছে। বাথরুমের সামনে গিয়ে বাথরুমে ঢুকে পেছন ঘুরে দরজাটা বন্ধ করব, হঠাৎ দেখি বারান্দায় খাওয়ার টেবিলের পাশে রেখে দেওয়া দুটো চেয়ার, তার ঠিক পিছনে। মনে হলো কেউ আমাকে একটা দেখে সঙ্গে সঙ্গে নিচে বসে পড়ল। একটা দীর্ঘশ্বাস, একটা ঢোক গিলে নিজেকে বোঝালাম সব চোখের ভুল, আর কিছুই না। আমি বাথরুমে ঢুকে গেলাম। এরপর বাথরুম থেকে বেরিয়ে এসেই আর কোনো দিকে না দেখে সোজা ঘরের দিকে দৌড়ে চলে গেলাম। ঘরের দুয়ারে যে পা মোছা হয়, ওটা দিয়ে পা মুছে যেই না ঘরের দরজাটা খুলে ভেতরে ঢুকবো, অমনি পেছন থেকে কেউ একটা ফ্যাঁস ফ্যাঁসে গলায় বলল, আমাকে একটু জল দে। আমি ওই কথায় কোনো কান না দিয়ে সোজা দৌড়ে ঘরে ঢুকতেই পেছন ঘুরে যা দেখলাম, তা দেখে আমার মাথা ঘুরে যাওয়া অবস্থা। আমার পিঠের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। দেখলাম বারান্দায় চেয়ারটার ঠিক পাশে নাইটি পরা একটা প্রাপ্তবয়স্ক মহিলা দাঁড়িয়ে এবং তার হাতে একটা স্টিলের গ্লাস। আমি প্রচণ্ড ভয়ে জোরে ঠেলে ঘরের দরজাটা বন্ধ করে চুপচাপ খাটে এসে শুয়ে পড়ি। ভয় আমার সারা শরীর কাঁপুনি দিতে শুরু করে দিয়েছিল। আর শুধু একটাই কথা আমার তখন মাথায় আসছিল, মা, দিদা, ছোট মাসি এরা সবাই আমাকে মানা করেছিল এই ঘরে শুতে। এমনকি মামিও আমাকে মানা করেছিল একা শুতে। ওই রাতে আমার আর ঘুম হলো না। দরজা ঠকঠকের আওয়াজ এর পরেও আমাকে বেশ কয়েকবার সহ্য করতে হয়েছিল। কাউকে যে চিল্লিয়ে ডাকবো তারও উপায় ছিল না। কোনো রকম ফোন ঘেটে বান্ধবীর সঙ্গে কথা বলেই রাতটা কাটিয়ে দিলাম। পরের দিন সকালবেলা জল খাবার খাওয়ার সময় বাড়ির সবাই একসাথেই ছিলাম। আমি মায়ের একদম পাশে বসে আস্তে আস্তে মার কানে গিয়ে আগের রাতের কথাটা জানাতেই মা কেমন একটা অদ্ভুতভাবে বকে আমাকে চুপ করিয়ে দিল। পরিস্থিতি বুঝে আমিও চুপ করে গেছিলাম। তখন আমি আর কিছু বলিনি। আর ঠিক করেছিলাম যে কদিন এই বাড়িতে আছি মা আর দিদার সঙ্গেই শোবো রাতে করে। যাই হোক, আমি এই ঘটনাটা মামার বাড়ির কাউকে কিছু বলিনি। আর রাতে করেও খুব তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়তাম। তো দিন 3 কারো ওই বাড়িতে কাটিয়ে আমি যখন মাকে নিয়ে শহরে আমার নিজের বাড়িতে ফিরে আসি, বাড়ি ফিরে আসার পর আমি যেন কিছুতেই ওই কথাটা নিজের মাথা থেকে আমি ঝেড়ে ফেলতে পারছিলাম না। বারবার মনে হচ্ছিল আমি কি ভুল দেখলাম। আর যদি ভুল দেখেই থাকি তাহলে মাকে কথাটা জানানোর পর মা কেন আমাকে ওইভাবে বকে চোখ করিয়ে দিয়েছিল। চিন্তা ভাবনাগুলো বেশি দিন ধরে নিজের মধ্যে চেপে রাখতে না পেরে আমি মাকে একদিন কথোপকথনের মাধ্যমেই কথাটা জিজ্ঞেস করি যে আমি ওই রাতে কাকে দেখেছিলাম, সেটা কি সত্যি কেউ ছিল নাকি আমি ভুল দেখেছিলাম। মা ওই প্রশ্নগুলোর সদ উত্তরে যা যা বলেছিল তা কিছুটা এমন। বড় মাসি মারা যান তখন মায়ের বিয়ে হয়নি। মাসির বিয়ে ঠিক হয়েছিল কলকাতার এক ভদ্রলোকের সঙ্গে। মাসির ওই সময় অন্য একজনের সঙ্গে প্রেম ভালোবাসা ছিল।
আগের দিনে যেমন হতো, এক প্রকার জোর করেই মাসির কলকাতায় বিয়ে ঠিক হয়। আর ওই জোর করে বিয়ে ঠিক করায় বিয়ের দিন মাসি বিষ খেয়ে নিয়েছিল, আর কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়েছিল। মাসি মারা গেছিল, সময়টা ছিল রাত ওই 11:30 নাগাদ। মাসি নাকি মারা যাওয়ার মুহূর্তে প্রচণ্ড জ্বালা যন্ত্রণায় কোনো কথা বলতে পারছিল না, বারবার জল খেতে চাইছিল। মাসির ইচ্ছে ছিল বাঁচার, কিন্তু ওই বিষের জ্বালা যন্ত্রণা সহ্য করতে না পেরে মাসি মারা যায়। মাসি মারা গেছেন তো কি হয়েছে, উনি নাকি এখনও মামার বাড়িতেই থাকেন। মাঝের মধ্যে ওরকম রাত্রেবেলা মাসির আভাস পায় ওই বাড়ির লোকজন। মার কাছে এই কথাগুলো শোনার পর কিছুতেই যেন বিশ্বাস করতে মন চাইছিল না। মাকে আমি এই কথাও জিজ্ঞেস করেছিলাম যে তাহলে মামার বাড়ির লোকজনরা কেন কিছু করছে না এই নিয়ে, বা বাকি কেউ কিছু অনুভব করতে কেন পারে না। মা বলেছিল দিদা, মামা, দিদি, মামি সবারই নাকি এক প্রকার অভ্যেস হয়ে গেছে, তাই ওরা এখন আর অত গুরুত্ব দেয় না। এখন যদিও বেশ অনেকগুলো বছর কেটে গিয়েছে ওই ঘটনার, তবে ওই ঘটনাটার পর থেকে এখন মামা বাড়ি গিয়ে আর থাকার সাহস আমার সত্যি হয়ে ওঠে না। কিন্তু ফোনের মাধ্যমে দিদা, মামা, মামির সঙ্গে ফোনে এখন আমার কথা হয়। যাই হোক, এই ছিল ঘটনা অনির্বাণ। ঘটনাটা যথাসম্ভব গুছিয়ে লিখলাম, একদমই অজানা আমার ঘটনাটা তোমার কেমন লাগবে শেয়ার করলাম একটা অভিজ্ঞতা ভুতুড়ের সকল শ্রোতা বন্ধুদের সঙ্গে। ভুতুড়ে কোনো আসরে গল্প নয়, ঘটনা শোনানো হয়। এই ছিল সেই ঘটনা। কেমন লাগলো ঘটনাটা কমেন্ট করে জানাও, আর ভিডিওটাকে লাইক করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না, নোটিফিকেশন বেলটিকে অন করতে ভুলো না। প্রত্যেক বৃহস্পতিবার আর রবিবার দুপুর 12টার সময় ভুতুড়ের ঘটনা আসে। গল্প বলি না এগুলোকে, কারণ এগুলো তো ঘটনা। এবার আমাকে ঘটনা পাঠাবে কিভাবে সেটা একটু বলে দিই। ভুতুড়ের যারা নতুন লিসেনার রয়েছে তাদের জন্য বলছি, যারা পুরনো রয়েছে তারা তো জানোই ভালোভাবে যে কিভাবে ঘটনা পাঠাতে হয়। নতুন লিসেনারদের জন্য বলছি, ঘটনা পাঠানোর জন্য আমাকে মেল করতে হবে ভুতুড়ের সঙ্গে anirban@gmail.com অথবা ভুতুড়ের ফেসবুক পেজে গিয়ে ঘটনা লিখে পাঠিয়ে দিতে হবে। এবং আমি সমস্ত লিঙ্ক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন সেকশানে, সেখানে গিয়ে কোনো কিছুই খুঁজে নিতে কোনো অসুবিধা হবে না। ডেসক্রিপশন সেকশানে গিয়ে ঘটনা আরামসে তোমরা পাঠিয়ে দিতে পারো। আর আমি বলবো একটু ইউনিক ঘটনা যদি হয়, যদি তোমরা আমাকে ঘটনা কালেক্ট করে পাঠাও, এমন ইউনিক ঘটনা যেগুলো শুনলে আমি এবং আমাদের যারা ভুতুড়ের শ্রোতারা রয়েছে বা লোকেরা যে ঘটনাগুলো শুনলে ভাববে এমনটাও হয়। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।